বেছে বেছে তাদেরই বাদ দেওয়া হবে যারা বেছে বেছে এখানে এসেছেন। বিজেপির প্রচার করতে 4 দিনের জন্য মিঠুন চক্রবর্তী এসেছেন বাংলায় এবং এই কড়া মন্তব্য করেছেন এবং সেই সঙ্গে বলেছেন এই ভোটার তালিকা সংশোধিত হলে 70টা সিটও পাবে না তৃণমূল। শঙ্করদার কাছে আমার প্রথম প্রশ্নই থাকবে, মিঠুন চক্রবর্তী বেছে বেছে শব্দটা কেন ব্যবহার করলেন? না, বেছে বেছে মানে দেখুন, মিঠুন চক্রবর্তী এখানে ইঙ্গিত করতে চাইছেন যে বিজেপি যেটা বাবা করে বলছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী, আরো স্পষ্ট করে বললে, আরো বেছে বেছে শব্দ সংগ্রহ করে বললে, শব্দ চয়ন করে বললে মিঠুন চক্রবর্তী বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশ থেকে যে মুসলিম অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে ঘটেছে, বেছে বেছে তাদের যদি বাদ দেওয়া যায়। এখানে বেছে বেছে মানে হচ্ছে যে সংখ্যালঘু যারা অনুপ্রবেশ করেছেন বাংলাদেশ থেকে এবং পশ্চিমবঙ্গের যে বাংলাদেশ সীমান্তবর্তী যে জেলা নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এবং এইদিকে দক্ষিণে উত্তর 24 পরগনা, এইসব জেলাতে যারা বা কোচবিহার যে ওপার থেকে যারা এসেছেন এবং মুসলিম অনুপ্রবেশ ঘটেছে, মিঠুন চক্রবর্তী বলতে চাইছেন যে বেছে বেছে যদি তাদেরকে বাদ দেওয়া যায়, তার কারণ তারা 2003-এর পরে এসছে এবং তারা ভারতীয় নাগরিক নন, তারা বাংলাদেশের নাগরিক। এখানে এসে তারা রেশন কার্ড, আধার কার্ড ইত্যাদি পেয়ে গেছেন এবং ভোটার কার্ডও পেয়ে গেছেন, কিন্তু বিদেশি নাগরিকরা কেন ভারতবর্ষের ভোটার হবেন? সুতরাং বেছে বেছে যদি তাদের বাদ দেওয়া যায়, এটা হচ্ছে মিঠুনের পারপাস। বক্তব্যের মধ্যে আরো অনেক কথা রয়েছে, সেই প্রসঙ্গে পরে আসবো। তবে তার আগেই যে প্রসঙ্গটা সবার আগে মনে আসছে যে মিঠুন চক্রবর্তীকেই কেন পাঠালো বিজেপি বাংলায় প্রচারের জন্য? দেখো, একটা জিনিস মনে করে রাখো, সেটা হচ্ছে দেখো পশ্চিমবঙ্গ থেকে না একটা বাঙালি মুখ, এটা বহুদিন ধরে না মানে খুব অপ্রতুল হয়ে আছে। বাঙালি বললে কলকাতার বাইরে লোকজন সৌরভ গাঙ্গুলিকে বলেন দাদা, আর এই মিঠুন চক্রবর্তী একটা পরিচয় আছে। তো বিজেপির কাছে মিঠুন চক্রবর্তীর থেকে বড় বাঙালি মুখ নেই। বিজেপির কাছে প্যান ওয়েস্ট বেঙ্গল বা প্যান ইন্ডিয়া একটা বাঙালি মুখ, বড় বাঙালি মুখ মিঠুন চক্রবর্তী ছাড়া নেই। ওই জন্য মিঠুন চক্রবর্তীকে পাঠিয়েছেন, যাতে করে এই যে বাংলা এবং বাঙালি ডিবেটটা তৃণমূল তৈরি করছে সেই সেটাকে কাউন্টার করতে পারেন একটা বাঙালি মুখ। সেটা যদি আজকে শুভেন্দু অধিকারী কাউন্টার করেন, তাহলে মোর অফ পলিটিক্যাল লিডার এবং বিজেপি লিডার বলে হবেন। মিঠুনও আজকের দিনে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা, কিন্তু তাকে বিজেপি নেতার তুলনায় লোকে এখনো মনে করে যে একজন বড় অভিনেতা এবং একটা বাঙালি মুখ, একটা বাঙালি বাবু। তো সেই কারণেই মিঠুন চক্রবর্তী একটা বাঙালি বাবু ইমেজ ক্রিয়েট করার জন্য, রাইট, সেই কারণে মিঠুন চক্রবর্তী। কিন্তু এই 70টা সিটের যে অঙ্কের কথা উনি বলছেন, এই সহজ অঙ্কের পাটিগণিতটা ওনার কাছে এতটা পরিষ্কার কেন? না, তার কারণ হচ্ছে মিঠুন চক্রবর্তী বোঝাতে চেয়েছেন যে তৃণমূলের বল ভরসা হচ্ছে যে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানরা, তাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে দেওয়ার ফলে তারা একটা তৃণমূলের যে জনভিত্তি তার একটা বিরাট অংশ জুড়ে রয়েছে। সুতরাং তাদের যদি বাদ দেওয়া যায় তাহলে তৃণমূল 70টা বেশি সিট পাবে না। এটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর সহজ অঙ্ক। কিন্তু এইটা আমার মনে হয় না যে এটা হচ্ছে মোর অফ আ রেটোরিক। ঠিক আছে, রাজনৈতিক দলগুলো অনেক সময় অনেক কথা বলে। এই তো তৃণমূল, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি 50টা বেশি সিট পাবে না, আপনি লিখে রেখে দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন যে আমি ফোরকাস্ট করি না সিট নিয়ে, কিন্তু যখন করি তখন ঠিকঠাকভাবেই করি এবং লিখে রেখে দিন বিজেপি 50টা বেশি সিট পাবে না। আজকে মিঠুন চক্রবর্তী বলছেন যে তৃণমূল 70টা বেশি সিট পাবে না। তো এগুলো আমার মনে হয় নট ব্যাকড বাই উইথ মানে প্রপার সার্ভে অল এটাকে অনেকটা রেটোরিক। এটা হচ্ছে স্নায়ুর লড়াই। এখন 8 মাস বাকি বিধানসভা নির্বাচনে, তার আগে থেকে পরস্পরকে যে কর্মীদের মনোবল ভেঙে দেওয়া, নিজের কর্মীদের মনোবল চাঙ্গা করা, এগুলোর জন্য একটা রেটোরিক। কিন্তু বিজেপি যেটা সত্যি মনে করে, এই 70টা 50টা এইসব অঙ্কের বাইরে বিজেপি যেটা সত্যি মনে করে যে আজকে যদি সত্যি ভোটার তালিকা সংশোধনটা ঠিকঠাক মতো ভাবে হয়, তাহলে দেখা যাবে যে তৃণমূলের একটা ভোট ব্যাংকে একটা ধাক্কা লাগতে পারে এবং সেখানে একটা কাটায় লড়াইয়ের জায়গায় তারা পৌঁছে যেতে পারেন। তার কারণ হচ্ছে দক্ষিণবঙ্গে প্রচুর সিট আছে যে সিটগুলোতে 2016 সালের ভোট বা পরবর্তীকালে 2021 সালের নির্বাচনে আমরা দেখেছি যে 2000, 3000, 5000 ভোটের ব্যবধানে
তার ইয়ে হয়েছে, মানে তার হারজিত নির্ণয় হয়েছে। এখন যদি ধরো 3000 ভোটের ব্যবধানে যদি হারজিত নির্ণয়িত হয়, তার মানে হচ্ছে 3000 ভোটের এদিক ওদিক। এখন যদি সত্যি ভোটার তালিকা সংশোধন করে, বিজেপি আশা করছে যে ভোটার তালিকা সংশোধন করে হয়তো বিনজল বাদ দেওয়া যাবে, ভুয়ো ভোটার বাদ দেওয়া যাবে, তার ফলে এমন একটা টান টান জায়গায় পৌঁছানো যাবে যেখানে হচ্ছে যে বিজেপি এই যে মার্জিনাল সিটগুলো, এই মার্জিনাল সিটগুলোতে বিজেপি ভালো রেজাল্ট করতে পারে। এবং তুমি মনে করে একটা জিনিসকে তোমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখো 2021 সালের থেকে 2025 সাল ডিফারেন্ট। কারণ 2021 সালে তৃণমূল সরকারের 10 বছর হয়ে গেছিল, তখন একটা প্রতিষ্ঠান বিরোধিতা ছিল। আজকে আরো 5 বছর হয়ে গেছে, আরো 5 বছরে, গত 5 বছরের মধ্যে আরো বেশি তুমি দেখো আরো অনেক কিছু ঘটনা বেরিয়ে এসছে, যে ঘটনাগুলোতে স্বতঃস্ফূর্ত ভাবে সরকারের বিরুদ্ধে কিছু কিছু ঘটনায় যে একটা মানুষের জন অসন্তোষ দেখা গেছে, যেমন আরজিকরের ঘটনা, যেমন কসবার ঘটনা, যেমন ধরো এত 26,000 শিক্ষকের চাকরি যাওয়ার ঘটনা, বা ধরো ডিএ নিয়ে যে সরকারি কর্মচারীদের যে উষ্মা, সেটা 2021 সালে যতটা ছিল আজকে তার থেকে অনেক বেশি। তো তার ফলে 5 বছর ডাউন দ্য লাইন, যে আরো 5 বছর পরে আরো বেড়ে যাবে যদি তৃণমূল ক্ষমতা থাকে। কারণ সবসময় প্রতিষ্ঠান বিরোধিতা বাড়তে বাড়তে যায়, যদি না র্যাডিক্যাল এবং র্যাপিড কোনো বিশাল ডেভেলপমেন্ট এমন অ্যাক্টিভিটি হয়ে গেল যেটা একটা ওভারআর্কিং সমস্ত রকমের প্রতিষ্ঠান বিরোধিতাকে তাকে ঢেকে দিল। ঠিক আছে, যেমন গত বছর ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার দেবো। তো লক্ষ্মীর ভান্ডারের যে অ্যানাউন্সমেন্ট, এবং সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেও বিভিন্ন সামাজিক প্রকল্পে যেহেতু দেওয়ার তার মানে তার নিজের অভিজ্ঞতা এবং মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা ছিল যে হ্যাঁ উনি যখন বলেন উনি দেন। ঠিক আছে, তো তার ফলে কি হলো, যে লক্ষ্মীর ভান্ডারের প্রজেক্টের যে ওই অ্যানাউন্সমেন্টটা তার অনেক কিছু প্রতিষ্ঠান বিরোধীদেরকে ডেকে দিল, অনেকটা প্রভাব পড়েছে। ঠিক আছে, অনেক প্রতিষ্ঠান বিরোধিতার বিষয়টাকে ডেকে দিল। কিন্তু এখন তো সেরকম এখন তো দেখা যাচ্ছে না। এখন যেটা দেখা যাচ্ছে, আবাস যোজনায় উনি 12 লক্ষ পরিবারকে দিয়েছেন, আরো 16 লক্ষ পরিবারকে দেবেন। সেটাও খুব একটা কম সংখ্যা নয় কিন্তু। মানে তুমি দেখা যাও যে যদি দেখো যে প্রতিটা পরিবারের 4 জন করে যদি গড়ে থাকে, তাও 28 লক্ষ পরিবারকে বাড়ি দেওয়া মানে হচ্ছে প্রায় 1 কোটি মানুষকে সুবিধা দেওয়া। তো মূল কথাতে ফিরে আসি, সেটা হচ্ছে যে বিজেপি মনে করে যে যেহেতু আরো বেশি অ্যান্টি ইনকামবেন্সি বেড়েছে, তার ফলে যে মার্জিনাল সিটগুলো ছিল দক্ষিণবঙ্গে সেই বা উত্তরবঙ্গে, সেই মার্জিনাল সিটগুলোতে যদি প্রপার ভোটার তালিকা সংশোধন হয়, তাহলে ওইগুলোতে বিজেপির উইনিং চান্স আরো বেড়ে যায়। এবং বিজেপির লোকসভা ভোটেও যেটা দেখেছে যে আরবান এবং সেমি আরবান এলাকায়, উদাহরণ দিয়ে বলি যে ধরো বাঁকুড়ার যে শহর যে জায়গাটা, সেখানে পুরসভা, যে বাঁকুড়া পুরসভা, সেখানে কিন্তু বিজেপি এগিয়ে আছে, তৃণমূল পিছিয়ে আছে। কিন্তু গ্রামে, বাঁকুড়া গ্রামে বিজেপি এগিয়ে, তৃণমূল এগিয়ে। তারপরে শহরের যে সিট, শহর মানে কলকাতা বলছি না, কিন্তু আমি বলছি বাঁকুড়ার যে সদর অঞ্চল, মিউনিসিপাল অঞ্চল বা পুরুলিয়ার মিউনিসিপাল এলাকা, এই যে জায়গাগুলোতে বিজেপি ভালো ফল করেছে। ঠিক আছে, তো সেইখান থেকে বিজেপি মনে করছে এই যে ভোটার তালিকা সংশোধন হলে এই মার্জিনাল সিটগুলো লড়াইয়ে বিজেপি আরো একটু অ্যাডভান্টেজের জায়গায় চলে যাবে। ঠিক আছে, তো এই পারপাস নিয়েই আজকে মিঠুন চক্রবর্তী এই কথাগুলো বলছেন যে বেছে বেছে বাদ দিলে তৃণমূল 70টা বেশি সিট পাবে না। কিন্তু ফ্যাক্ট রিমেন্স যেটা গত ভোটেও আলোচনা হয়েছে পশ্চিমবঙ্গে। গত ভোটেও তখন মুকুল রায় অসুস্থ ছিলেন না, মুকুল রায় তখন বিজেপিতে ছিলেন, কিন্তু ঘরোয়া আলোচনায় মুকুল রায়ের সাথে আমার বহুবার কথা হয়েছে। মুকুল রায় স্বীকার করেছেন যে তৃণমূল শুরুই করে 70টা সিট দিয়ে, 294খানা আসনের মধ্যে তৃণমূল 70টা সিট দিয়ে শুরুই করে। কারণ পশ্চিমবঙ্গে অন্তত 70 থেকে 80খানা সিটে সংখ্যালঘু ভোট ব্যাংকের ভোটের আধিপত্য রয়েছে। কোনো জায়গায় 30%, কোনো জায়গায় 40%, কোনো জায়গায় 50%, এবং জঙ্গিপুরের জায়গায় কোথায় জায়গায় 67-70% হচ্ছে মুসলিম পপুলেশন। তো সেই সব জায়গাগুলোতে বিজেপি মানে ভোটের আগে থেকে জিতে বসে থাকে, মানে প্রায় 70টা সিট নিয়ে তৃণমূল 70টা সিট নিয়ে তৃণমূল নামে। তো 294টা সিটের খেলায় যদি 70টা সিট প্রায় জিতে গেছে, এরকম অবস্থাতেই তৃণমূল নামে, তার জন্য অলরেডি অ্যাডভান্টেজ জায়গায়। এবং বিজেপির চ্যালেঞ্জটা হচ্ছে বাকি 220খানা সিটের মধ্যে 150খানা সিট জেতা, 148খানা সিট জেতা। তো ফলে চ্যালেঞ্জটা করে কম কঠিন বিজেপির ক্ষেত্রে। সুতরাং মিঠুনের কথা আপনি বলছেন যে সেটা না হয় রেটরিক, বুঝলাম, তৃণমূলের অবস্থাটা ঠিক কি সেইটা আরেকটু জানার ছিল। না, তৃণমূলের অবস্থাটা কি, তৃণমূলও এই সত্যটা জানে। তুমি দেখো যে মানে তৃণমূলও কি বলছে, ভোটার তালিকা সংশোধন নিয়ে কি বলছে, যে প্রান্তিক মানুষের নাম বাদ চলে যাবে, পরিযায়ী শ্রমিকদের নাম বাদ চলে যাবে, এবং সংখ্যালঘুদের নাম বাদ চলে যাবে। তো তৃণমূলেরও ভেতরে একটা উৎকণ্ঠা আছে যে ভোটার তালিকা সংশোধনের নামে যদি এই বিপুল সংখ্যক
প্রান্তিক মানুষ, পিছিয়ে পড়া অংশ, এদের নাম বাদ যায়। কারণ তৃণমূলের জনভিত্তি তো গ্রামে। ধরো পরিযায়ী শ্রমিক কোথা থেকে যাচ্ছে বেশি? গ্রাম থেকে। বাঁকুড়া পুরসভা এলাকা থেকে হয়তো কম পরিযায়ী শ্রমিক যাচ্ছে, অতটা না বাঁকুড়ার গ্রামীণ এলাকা থেকে যাচ্ছে। তো গ্রামীণ এলাকার যদি ভোটার কমে যায় বা ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যায়, তাহলে তো ক্ষতি রাখা। কারণ তৃণমূলের জনভিত্তি তো গ্রামে, প্রান্তিক মানুষের মধ্যে তৃণমূলের জনভিত্তি। তো তৃণমূল ভাবছে যদি প্রান্তিক মানুষ, সংখ্যালঘু, পরিযায়ী শ্রমিক এই নাম যদি বিপুল বাদ চলে যায়, তাহলে একটা বিপদ হবে। তারপরে তৃণমূল মনে করছে যে এই যে ভোটার তালিকা সংশোধন, এটার মধ্যে একটা পলিটিক্যাল ডিজাইন রয়েছে, এবং তৃণমূল বলছে যে এটা নামে ইলেকশন কমিশন করছে, কিন্তু করাচ্ছে বিজেপি। এবং সেটা নিয়েই তো মানে তৃণমূল একটা বিরোধিতা করছে। এবং তুমি দেখো আজকেও সংসদে কংগ্রেস, আরজেডি, তৃণমূল সমষ্টিগতভাবে এই ভোটার লিস্টের সংশোধনের বিরোধিতা করেছে। কারণ তারা বলছেন যে ভোটার লিস্ট সংশোধনের পারপাসটা হচ্ছে পলিটিক্যাল। এই পারপাসটা হচ্ছে অপোজিশনের ভোট ব্যাংকে চুরি করা, কোট অ্যান্ড কোট এরা বলছে, ঠিক আছে, এবং গণতন্ত্র বিপন্ন। তার কারণ হচ্ছে যে শুধু এটা ভোটার লিস্ট সংশোধন, এটা ঠিক আছে সংশোধন, কিন্তু সংশোধনের পারপাসটা যদি পলিটিক্যাল হয়, পারপাসটা যদি অপোজিশনের ভোট ব্যাংকে ধসিয়ে দেওয়া হয়, তাহলে সেই পারপাস সেটাকে তো আটকে দিতে হবে। সেই জন্য তৃণমূল ভেহিমেন্টলি এটাকে অপোজ করছে। সুতরাং এই এসআইআরটা নিয়ে সত্যিই তৃণমূল ভীষণ উদ্বেগেই রয়েছে বলা যায়। হ্যাঁ, মানে তৃণমূল যে কোনো অপোজিশন পার্টি, তৃণমূল আছে, আরজেডি আছে, কংগ্রেস আছে, সবাই উদ্বেগে আছে। তার মানে সংগত বিষয়টা তো সেই একই গিয়ে দাঁড়ালো যে 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে সচিত্র পরিচয়পত্রের দাবি করেছিলেন, আর আজকের এই এসআইআর, সবটাই কি মিলেমিশে একই বিষয় দুটোই? না, মিলেমিশে একটা হয়তো ঠিক কথা নয়, কিন্তু তুমি এভাবে বলতে পারো যে মমতা বন্দ্যোপাধ্যায় সচিত্র পরিচয়পত্রের দাবি কেন তুলেছিলেন? কারণ সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন যে এই ভোটার তালিকায় প্রচুর ভুয়ো ভোটার ঢুকে আছে এবং প্রক্সি ভোট দিচ্ছে, ভুয়ো ভোটে ছাপ্পা পড়ছে। তো উনি মনে করেছিলেন এই যে দুধের মধ্যে যে জল মিশে আছে, এই জলটাকে আলাদা করতে হবে। এই জলটা আলাদা কি করে হবে, ভুয়ো ভোটার কি করে ধরা যাবে? যদি সচিত্র পরিচয়পত্র থাকে, তাহলে সচিত্র পরিচয়পত্র থাকলে আর ভুয়ো ভোটার ভোট দিতে পারবে না। এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তখন অনুপ্রবেশেরও বিরোধিতা করতেন, যে বাংলাদেশে, এক সেকেন্ড বলতে দাও, তখন যে অনুপ্রবেশের বিরোধিতা করতেন, তার কারণ হচ্ছে যে তখন সিপিএম এর জমানাতে, বাম জমানাতেও ওই ভারত বাংলাদেশে যে পোরাস বর্ডার, সেখান দিয়ে লাগাতার অনুপ্রবেশে ঘটনা ঘটতো। এবং শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তখন উপপ্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে লালকৃষ্ণ আডবাণীও সে কথা বলতেন। তো এইটার বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করতেন, কারণ উনি বুঝতেন যে এইটাই তৃণমূলকে, এটাই সিপিএম কে শক্তি যোগাচ্ছে, যে এই ভুয়ো ভোটারের নামে ছাপ্পা, এই করেই সিপিএম জিতছে। তো আজকেও বিজেপি যেটাতে ব্যাংক করছে, বিজেপি মনে করছে যে ভোটার লিস্টের মধ্যে অনেক জল রয়েছে, ঠিক আছে। এই যে পরিযায়ী শ্রমিকটা অনেকেই বাইরেই থাকে, তারা আসেনি না, তাদের ভোটটা হয়তো তৃণমূল দিয়ে দিচ্ছে, ঠিক আছে। অনেক মৃত ভোটার আছে, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যায়নি। তৃণমূল বুথ স্তরে এমন সংগঠন স্ট্রং, তৃণমূল জানে কোথায় ভোটারের নাম রয়েছে, অথবা ভোটার মৃত, সেই ভোটটা পড়ে যাচ্ছে। বা এই যে বলছে যে ভারতীয় নাগরিক নয়, অথচ ভোটার কার্ড রয়েছে, তো এইটা তৃণমূলের ভোটার। তো বিজেপি তো সেই দাবিটাই করছে যে যদি এইটাকে বাদ দেওয়া যায়, এই যে দুধ থেকে জলটাকে আলাদা করে দেওয়া যায়, তাহলে তৃণমূল অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। তাহলে কোনো না কোনোভাবে তুমি সেদিনকে যে সচিত্র পরিচয়পত্রের দাবি এবং আজকে এসআইআর বাস্তবায়নের জন্য বিজেপির যে দাবি, এটা কোথাও না কোথাও মিলে যাচ্ছে, এটা তুমি বলতে পারো। ঠিক। আর এই যে প্রেশার, কাউন্টার প্রেশার, এর পরবর্তীতে মানে এর পরিণতি শেষ অবধি কি হতে চলেছে? না দেখো, সে তো ইলেকশন কমিশন, আজকে তো ইলেকশন কমিশনারও বলেছেন যে তা বলে কি বিদেশি নাগরিকরা ভারতীয় ভোটার হবেন? তার ফলে এইটা একটা ইলেকশন কমিশনের দিকেও চাপ তৈরি হচ্ছে। দেখো, এইটা তো কেন্দ্র সরকারের হাতে নেই। ইলেকশন কমিশন যদি আজকে এসআইআর করে, ইলেকশন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা যদি এসআইআর করে, এবং তুমি যতই বলো না কেন যে বিজেপি করাচ্ছে, এটা তো প্রমাণ করে দেখাতে পারবে না। সুতরাং এটাকে বড় জোর কি হতে পারে, কোর্ট অফ লতে চ্যালেঞ্জ হতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে। কিন্তু সুপ্রিম কোর্টে যদি বলে দেয় যে না, ইলেকশন কমিশন যেটা বলছে যে মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া দরকার, যে পরিযায়ী শ্রমিকরা বছরের
দীর্ঘ সময় বাইরেই থাকেন, তার নিজের এলাকায় থাকেন না, তারা তাদের যেখানে থাকেন সেখানে ভোটার হন, এখানকার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া দরকার, ঠিক আছে, বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ যাওয়া দরকার। এটা যদি সুপ্রিম কোর্ট বলেই দেয় তাহলে সেটাকেই বাস্তবায়িত করতে হবে, কারণ কোন সরকারই তো সুপ্রিম কোর্টের বা দেশের সর্বোচ্চ যে আদালত তার উপরে নয়, সুপ্রিম কোর্ট বললে মানতে হবে। সেইটার ইমপ্লিমেন্টেশন কতটা কিভাবে হবে সেটা ইট টু বি সিন, সেটা দেখতে হবে। সংগত, এই যে এসআইআর এর কথা হচ্ছে, এর মধ্যেই আমরা আবার দেখতে পাচ্ছি যে বিএলওদের ভাতা বাড়িয়ে দেওয়া হচ্ছে, সুপারভাইজারদের ভাতা বাড়িয়ে দেওয়া হচ্ছে ইলেকশন কমিশনের মধ্যে, কোথাও কি কানেক্টেড? হ্যাঁ, অবশ্যই কানেক্টেড। দেখো, পশ্চিমবঙ্গে এখনো এসআইআর যে হবে, এসআইআর হবে মোটামুটি ইন্ডিকেট করে দিয়েছে কমিশন, কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর কবে থেকে শুরু হবে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন, মানে ভোটার তালিকার সংশোধন কবে থেকে হবে তার তো কোনো বিজ্ঞপ্তি এখনো ইলেকশন কমিশন করেনি, কিন্তু করবে নিশ্চয়ই কামিং ডেটস, কারণ পশ্চিমবঙ্গে ভোটটা আসছে 26-এর গোড়ায়। তো তার জন্য এই যে প্রায় 8 কোটির মতো ভোটার পশ্চিমবঙ্গে রয়েছে, তাদের তো ইনুমারেশন করতে হবে নতুন করে, একটা বিপুল সংখ্যক বিএলওর দরকার। সেই জায়গা থেকে যদি আজকে বিএলওদের ভাতা 6,000 থেকে বাড়িয়ে 12,000 করা হয় বা দ্বিগুণ করা হয়, তাহলে তো বুঝতে হবে কোথাও না কোথাও কানেক্টেড। তার মানে যে পশ্চিমবঙ্গে যে এসআইআর হবে তার একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে, এবং দুম করে 6,000 থেকে 12,000 করে দেওয়া বা ডবল করে দেওয়া, তার মানে কি তাদের একটা ইন্সপায়ার করা, তাদের একটা উৎসাহ দেওয়া। যদি যারা নিচুতলায় কাজ করবেন বিএলও হিসেবে, তারা যদি একটা মানিটারি একটা ইনসেন্টিভ দেখতে পান, তাহলে তারা কাজটা করতে উৎসাহিত হবে। ফলে হতে পারে যে ইলেকশন কমিশন যেটা করবে, যে সংশোধন, ভোটার তালিকা সংশোধনের যে প্রক্রিয়া শুরু করবে, তার একটা প্রিকারসার মানে এটা, এবং সেই প্রক্রিয়াটা কিন্তু ধাপে ধাপে শুরু হয়ে গেল বলেই মনে করা যেতে পারে। এবং শঙ্খদা, আরো একটা বিষয় যেটা, যে স্পেশাল ড্রাইভের যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদের কিন্তু আরো 2,000 টাকা ইনসেন্টিভ দেওয়ার কথাও বলা হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা তো পরিষ্কার, তার মানে স্পেশাল ড্রাইভ মানে কি? স্পেশাল ড্রাইভ মানে এই যে ইন্টেন্সিভ রিভিশনের কথা বলা হচ্ছে, নিবিড় সংশোধন, নিশ্চয়ই তার একটা প্রস্তুতি, এবং বিএলওদের এই উৎসাহ ভাতা দেওয়া হবে বলে একটা ইঙ্গিত দিয়ে রাখলো, বা সরকার বিজ্ঞপ্তি করে রাখলো, ইলেকশন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে রাখলো, তারপরে এইটা তারপরে নিচু তলায় আরো বেশি কাজটা করার জন্য উৎসাহ যাতে বাড়ে সেই জন্য একটা দিয়ে রাখলো। তো এইটা পরিষ্কার ইঙ্গিত যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধনের প্রক্রিয়া শুরু হবে, খুব শিগগিরই শুরু হবে। সুতরাং মিঠুন চক্রবর্তীর মন্তব্য থেকে ইলেকশন কমিশনের ভোটার তালিকা সংশোধন, সব মিলিয়ে এর পরিণতি ঠিক কোথায় দাঁড়ায় সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা দেশের মানুষ। এখনকার মতো আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে রাজ্য রাজনীতি, বিদেশ, খেলাধুলা এবং বিনোদনের যাবতীয় আপডেট জানতে চোখ রাখুন দ্য ওয়ালের পেজে। দ্য ওয়াল খবর এখন এখানেই।